দেখুন, প্রায় ২ বছর পর ৫ই আগস্ট আগামী পরশুদিন এই প্রথম শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় একই মঞ্চ থেকে তারা কিন্তু বক্তব্য রাখবেন। একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল, মানে আগের বারও তৈরি হয়েছিল, এবারও, যেটা তখন আমি প্রথম ঘোষণা করেছিলাম যে তিনি উপস্থিত হবেন। এই উপস্থিত হওয়াটাকে ধরে নেওয়া হয়েছিল তিনি শারীরিকভাবে উপস্থিত হবেন। উপস্থিত যে নানাভাবে হওয়া যায় সে ব্যাপারে কারোর অতটা মাথা ঘামাননি। এটা একটা কথার মার, যে কারণে অনেক বেশি কৌতূহল তৈরি হয়েছিল। এবারেও তিনি যে উপস্থিত হবেন, কিন্তু ভার্চুয়ালি নয়, যেটা বাচ্চা তাকে দেখা যাবে না। তিনি অডিওর মাধ্যমে আসবেন। এবং এবারের মানে পার্থক্যটা গতবারের থেকে হচ্ছে, এবারে তিনি অনলাইনে সর্বসময়ের জন্য থাকবেন। এমনকি তিনি সেখানে উপস্থিত যে সাংবাদিকরা, যারা দিল্লিতে বিপুল সাড়া পড়েছে সাংবাদিক মহলে, ইনফ্যাক্ট ফরেন করেসপন্ডেন্ট ক্লাব যারা দেখেছেন তারা জানেন তাদের স্পেসও খুব সীমিত। ফলে সেটা প্রায় তারা রেজিস্ট্রেশন করতে চেয়েছিলেন সাংবাদিকদের, রেজিস্ট্রেশন মানে ভর্তি হয়ে গেছে গোটা হলটাই। এবং আর কোনো রেজিস্ট্রেশন নেওয়া যাচ্ছে না, তবুও প্রচুর তাদের আবেদন জমা পড়ছে ওখানে। কি হবে বলা মুশকিল। কিন্তু শেখ হাসিনা সেখানে তার ৫ই আগস্ট উপলক্ষে একটা বক্তব্য রাখবেন। তারপরে সাংবাদিকরা চাইলে সেখানে প্যানেলিস্টের মধ্যে অনেকে আছেন, আপনারা দেখেছেন সজীব ওয়াজেদ জয়ও আছেন, নিউ ইয়র্ক থেকে আসছেন। তিনি ইনফ্যাক্ট আজই রাত্রে পৌঁছচ্ছেন। মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি হিউম্যান রাইটস ওয়াচের কনভেনার, এবং তার সঙ্গে পলাশ পলাশ যিনি হচ্ছেন ইউনুস ফাইল বলে যে বইটি লিখেছেন, তিনিও সেখানে আছেন। এবং নওফেল ভাই, পুরনো আপনার সাবেক উচ্চশিক্ষামন্ত্রী, তিনিও থাকবেন। ফলে এই সকলের মধ্যে সব থেকে অবশ্যই আকর্ষণ তো শেখ হাসিনা, এবং তিনি কি বলবেন, এবং তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর নিতেও রাজি হয়েছেন। ইদানিংকালে তো তিনি বহু ইন্টারভিউ দিচ্ছেন, এবং ইন্টারভিউ দেওয়া ছাড়াও তার এইখানেতে এই দিনটাকে বেছে নিয়েছেন এই কারণে যে যেদিন তাকে চলে আসতে হয়েছিল বাংলাদেশ ছেড়ে। এইটাই হচ্ছে মোটামুটি প্রোগ্রামটা। সন্ধে ভারতীয় সময় সন্ধে 6:30টায় হবে, এবং এটা এফসিসি ইউটিউব লাইভে এবং ফেসবুকে এটা লাইভ সম্প্রচার হবে। ফলে যে যেখানে ফেসবুক বা যদি ইউটিউব এফসিসি দেখেন, তাহলে তার লাইভ সম্প্রচার তারা দেখতে পারবে, শুনতেও পারবে শেখ হাসিনা কি বলছে। এই যে একটা উদ্যোগ নানাভাবে তার শেখ হাসিনার এই রাজনৈতিক বক্তব্য কিংবা তার এই উপস্থিতি, ভার্চুয়ালি উপস্থিতি, আপনি অডিওর কথা বলছেন, আমরাও জানি অডিওতে উপস্থিত হবেন, কিন্তু এর আগে তো তিনি অডিও তো আসলে সরাসরি উপস্থিত হন নাই, এবারই প্রথম সরাসরি। তার উপস্থিতি নিয়ে ইতিমধ্যে ঢাকাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেছেন, দিল্লি যদি এটা না বন্ধ করে তাহলে সম্পর্কের আরো অবনতি হবে, এমন একটা কথা বলেছেন তিনি। দিল্লি এই উদ্যোগ নিবে। তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি প্রধানমন্ত্রী মিস্টার হুমায়ুন কবির, তিনিও ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে সঙ্গে কথা বলেছেন। দীনেশ ত্রিবেদী এসেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তার সঙ্গে কথা হয়েছে। সেখানেও শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রচার না করার জন্য দাবি তোলা হয়েছে। এটা নিয়ে কি কোনো ইয়ে আছে কিনা? আমি যেটা সর্বশেষ যেটুকু শুনেছি সেটা হচ্ছে যে প্রোগ্রামটা এখনো পর্যন্ত বাতিল হয়নি, প্রোগ্রামটা অন আছে, এবং প্রোগ্রামটা হচ্ছে না যে তা নয়। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে দেখুন, আপনি যেটা বলছেন তার আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিবৃতিটাও দেখেছি। তারা বলেছেন যে এখান থেকে যেন কোনো রাজনৈতিক বক্তব্য তিনি বাংলাদেশের বিরুদ্ধে না বলেন, বাংলাদেশ মানে বর্তমান তারেক রহমান সরকারের বিরুদ্ধে। এখন এই ব্যাপারে কিন্তু একটা অতীতেও কিন্তু শেখ হাসিনা সম্পর্কে যখন বক্তব্য রাখছিলেন তখনও কিন্তু প্রশ্ন করা হয়েছিল, যখন আমাদের ভারতের প্রেস ক্লাবে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে শেখ হাসিনা ছিলেন নাকি। তা সত্ত্বেও কিন্তু সেখানে একই ধরনের প্রশ্ন হয়েছিল, এগুলোকে কেন অনুমোদন দেওয়া হচ্ছে। ভারত সরকারের এই ব্যাপারে বক্তব্য হচ্ছে এই বিষয়টা শেখ হাসিনা এবং ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে তাদের ভেতরকার, তাদের আভ্যন্তরীণ বিষয়। এখন ভারত সরকার ফরেন করেসপন্ডেন্ট ক্লাব, যারা বিদেশে সংবাদ মাধ্যমে কাজ করেন, তাদের এটা ক্লাব। এখন সেই সমস্ত সাংবাদিকদের ক্লাবকে ভারত সরকারের পক্ষে নির্দেশ দেওয়া সম্ভব না যে আপনি শেখ হাসিনাকে এখানে থাকতে পারবেন। দ্বিতীয়ত, আপনি শেখ হাসিনাকেও বলতে পারছেন তিনি কি বলবেন সেটা যদি ভারত সরকারই লাইন ঠিক করে দেয়,
বা তারেক রহমান সরকারে যদি ঠিক করে দেয়, তাহলে তো তিনি তাকে বন্দী হিসেবে মেনে নিতে হবে, তাই না? হুম তিনি কি বলবেন সেটা তো তার স্বাধীনতার ব্যাপার। এখন বলার পরে কি প্রতিক্রিয়া হবে সেটা পরবর্তী বিষয়। তারা কেন ভাবছেন যে তাদের সবসময়, তিনি তো এর আগেও যে ভাষণ দিয়েছেন, বাংলাদেশের প্রকৃত অবস্থা, প্রকৃত মানুষের যে চিত্র, তাদের যে হাকিকত, দৈনন্দিন জীবনের যে অবস্থা, ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, শিল্পপতিরা যেভাবে হেনস্থা হচ্ছেন, তাদের উপর চাঁদাবাজি অব্যাহত আছে, এবং চাঁদা দেননি বলে 2 বছর বাদে একজন সাবেক এমপিকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়েছেন, চাঁদা দেননি বলে। এবং অর্থাৎ এক কথায় ইউনুস জামানার একটা এক্সটেনশনই চলছে। আপনি, আমি কি বলবো বলুন, আপনাদের তো ফখরুল আলী মির্জা নিজে প্রকাশ্যে বলেছে যে পরিবর্তন কিছু ঘটেনি, তাই না? আমি তাকেই কোট করছি। মানে বরঞ্চ আমরা যেটা শুনছিলাম সেটা হচ্ছে ফখরুল আলী মির্জার মতো একজন মানুষ, তিনি সেটা স্বীকার করেছেন প্রকাশ্যে, এরকম চলছে। আমি জানি ব্যক্তিগতভাবে যারা সংবাদপত্র চালান এমন কিছু শিল্প গোষ্ঠী আছে, তাদের উপর ভয়ঙ্কর চাপ তৈরি করা হচ্ছে চাঁদাবাজির না, এবং যারা এই সমস্ত পার্লামেন্টে এমপি হয়ে জিতে এসছেন হুম তারাই চাপবে, সেটাও আবার সেখানকার কাগজেই পড়ে জানতে পারছি। এই পরিস্থিতিটা সম্পর্কে থামাচাপা দিয়ে তো লাভ নেই, কারণ এই পরিস্থিতিটা বাংলাদেশে কোথাও প্রকাশিত হয় না। এটা শেখ হাসিনাতে বাংলাদেশের প্রকৃত অবস্থা কি সেটা তিনি বলবেন। তিনি তো এরকম বলছেন না, দাবি আমার মনে হয় না করবেন যে কালকে সরকার পতন ঘটিয়ে কালকে নির্বাচন করা হোক, আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক, এমন কোনো কথা বলবেন বলে আমার মনে হয় না। তিনি প্রকৃত বাংলাদেশের যেটা অবস্থা, মানুষের দুঃখ দুর্দশা, বহু সাধারণ মানুষ থেকে রাজনৈতিক কর্মী, সাংবাদিক, এরা জেলে বন্দী আছে, কারাবন্দী, তাদের কাউকে জামিন না দিয়ে বন্দি রাখাটা হচ্ছে কিন্তু ফ্যাসিজম। এটা হুম ফ্যাসিজমের সংজ্ঞা, এটা জানা উচিত। আপনি যদি কাউকে জামিন না দিয়ে বিনা বিচারে আটক রাখেন, এটা ফ্যাসিস্টরাই করে থাকে। তো কাকে আপনি ফ্যাসিস্টের কথা বলছেন? যদি অতীতে হয়ে থাকে সেটাও যদি অন্যায় হয়ে থাকে, তাহলে আজ যেটা হচ্ছে সেটাও অন্যায়। সেই পরিস্থিতি বলবেন। আমি এখনো পর্যন্ত জানি, আহ আমি ইনফ্যাক্ট ওইটা দেখার পর আমি খোঁজ নিয়েছিলাম যে উদ্যোক্তাদের কাছে, যে আদৌ কি প্রোগ্রামটা নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা চলছে বা কিছু, বলে কিছুই কোনো চিন্তা ভাবনা চলছে না, যেমন আছে তেমনই হবে, কেউ আমাদের কিছু বলে। এইটাই হচ্ছে অবস্থা। একদম। সঙ্গে থাকুন, আসবো আপনার কাছে। আরো অনেক প্রশ্ন আছে। শাহেল আহমেদ লুপা, আপনার কাছ থেকে শুনি, শেখ হাসিনা কি বলবেন? আমরা আজকে টাইটেল করেছি 5 তারিখে, দেশবাসীকে কি বলবেন শেখ হাসিনা? এই যে শেখ হাসিনা বলার আগেও শেখ হাসিনা অনেক কথা বলেছেন ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে, সেগুলো নিয়ে সরকার তটস্থ। এখন এই শেখ হাসিনার দিল্লির এই অনুষ্ঠান নিয়েও সরকার ভীষণভাবে তটস্থ। আপনার কাছে আপনার বিশ্লেষণটা একটু শুনি, আপনার কাছে কি মনে হচ্ছে? অনেক ধন্যবাদ বিপুল ভাই, এবং আমার খুবই প্রিয় দাদা, খুবই খুবই পছন্দের একজন মানুষ, যিনি নাকি একদম বাংলাদেশের এই যে সময়টাতে যে একদম শিল্ডের মতো আমাদের সাথে একদম এত, মানে খুবই কৃতজ্ঞতা জানাই গৌতম দাকে। আমার প্রচন্ড পছন্দের মানুষ এবং আমাদের দর্শকদের। আমি আসলে শুনতেই আসলে এই প্রোগ্রামটাতে আজকে যখন শুনেছি দাদা আসবেন, আমি দাদার কথাটা শুনবো বলে আমি যুক্ত হয়েছি। আমি বেশিটাই ওনার কথা শুনবো, বাট আমি একটা কথা যেটা বলতে চাই, শেখ হাসিনা আজকে কি 5ই অগাস্টে কি বলবেন সেই কথাটা আমরা সবাই জানি। উনি কি নিয়ে বলবেন? বাংলাদেশের মানুষের জন্য কথা বলবেন, বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলবেন। বাংলাদেশের মানুষ যে এই যে, আপনি যদি এখন বাংলাদেশের রাজপথের দিকে তাকান, এখনো মহিলারা রাস্তায় নামছে, তারা 2 মাস যাবত তাদের বাসায় গ্যাস নেই, তারা রান্না করতে পারছে না, বিদ্যুৎ নাই, কৃষিকাজে বিদ্যুৎ দরকার, বিদ্যুৎ নাই, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এমনিতেই তো ইউনুস মনস্টার, সরি দাদা ভাষাটা একটু খারাপ হয়ে গেছে, আসে না আর কি, তো সব ধ্বংস করে দিয়ে গেছে। বিদ্যুৎও নাই, গ্যাসও নাই, পানিও নাই। আপনি বুঝেন, যারা 17 তলায় থাকে, আমাকে আজকে একজন ফোন করে বলতেছে আমার ইন্ডাকশন চুলাও জ্বলে না, আমার রান্নাও নেই, আমি ব্রেড কিনে এনে খাচ্ছি। আপনি বুঝতে পারতেছেন শেখ হাসিনা তাদের কথা বলবে। শেখ হাসিনা কি বলবেন সেটা আমি, আপনি, আমরা সবাই জানি, নতুন কিছু না। শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু নিজে শোষিতের পক্ষে ছিলেন, বিপন্ন মানুষের পক্ষে ছিলেন। আজকের দিনে শেখ হাসিনা তাদের কথাই বলবেন। এবং শেখ হাসিনা জুলাইয়ে যে স্টেটমেন্ট নিয়ে এত কথা হয়েছিল, শেখ হাসিনা যা বলেছেন অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। আজকে যে সকল নারীরা রাস্তায় নেমে বলছে আমরা তো রাঁধতে পারতেছি না 2 মাস যাবত, আমরা বাচ্চার মুখে খাওয়া দিতে পারছি না, পরীক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় বসে পরীক্ষা দিচ্ছে, ঘরের ভিতরে স্কুল ঘরে বিদ্যুৎ নাই,
প্রচন্ড গরম এবং অন্ধকারে দেখা যায় না। শেখ হাসিনা তাদের কথা বলবেন, শিক্ষার্থীদের কথা বলবেন, নারীদের কথা বলবেন, ব্যবসায়ীদের কথা বলবেন এবং যে সকল মানুষকে নিপীড়ন করা হচ্ছে তার রাজনৈতিক দলের নেতা, কর্মী, মুক্তিযোদ্ধা সকল মানুষের কথা বলবেন। এটা আমরা জানি, নতুন কিছু বলবেন না। এখন বাংলাদেশ সরকার কেন চায় না শেখ হাসিনা মানুষের কথা বলুক? আমার প্রশ্ন এটা, আমি উল্টা প্রশ্ন করছি। হুম। কারণ শেখ হাসিনা তো আজ পর্যন্ত এমন কোনো কথা বলেন নাই। গত ২ বছরে শেখ হাসিনার যতগুলো বক্তব্য এসছে, কখনোই তো শেখ হাসিনা কোনো বাংলাদেশের বিরুদ্ধে যায়, বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিরুদ্ধে যায়, এরকম একটা স্টেটমেন্টও তো দেন নাই। তাহলে বাংলাদেশ সরকারের সমস্যাটা কোথায়? বাংলাদেশ সরকারের তো বোঝা উচিত যে এরকম একজন বিজ্ঞ মানুষ, রাজনৈতিকভাবে বোদ্ধা মানুষ যে সকল পয়েন্টগুলো তুলছেন, যে সকল সমস্যার কথা তুলছেন, অসঙ্গতির কথা তুলছেন বাংলাদেশে, সেগুলো ঘটছে বাংলাদেশে। তাহলে আমরা ওইটাতে কাজ করি। কারণ তারেক রহমানের এক্সপেরিয়েন্স নেই। আই এম সরি টু সে, ইট ইজ ট্রু। তাহলে এই প্রশ্নই তো আসে না শেখ হাসিনা এবং ওনারা কি ভারতকে, ওনারা বলতেছেন রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না। ভারত কি পারমিশন দিবে না দিবে সেটা ভারতের আইনের ব্যাপার, ভারতের নিজস্ব ব্যাপার। বাংলাদেশের সরকার যে ওনাকে কেন বলতেছে? ভারত সরকার যখন বাংলাদেশ থেকে যখন নাকি শেখ হাসিনাকে ভারতে অনুরোধ করা হলো, শেখ হাসিনাকে পাঠানো হলো ওখানে, একদম আপনারা কিভাবে গেছে আপনারা জানেন, হেলিকপ্টার দিয়ে একদম রাজকীয় ভাবে যখন ওনাকে পাঠানো হলো, শেখ হাসিনাকে কি ভারত সরকারের, আমি জানি না, দাদা বলতে পারবেন, শেখ হাসিনাকে কি ভারত সরকার বলছিল আপনি এই বক্তব্য দিতে পারবেন না, ওই বক্তব্য দিতে পারবেন না, আপনাকে লিখতে হবে, আইনের কোনো ব্যাপার স্যাপার আছে? সেটা ভারত সরকারের, শেখ হাসিনা জানেন। বাংলাদেশ সরকার বলে দেওয়ার কি? তো এরকম কোন এমবার্গোর কথা তো আমরা কোনোদিনও শুনি নাই। সুতরাং শেখ হাসিনা কথা বলবেন কি বলবেন না, এবং শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কথা বলবেন, তার নেতা কর্মীদের কথা বলবেন। আমরা সাধারণ মানুষ শেখ হাসিনার কথা শুনতে চাই। আমরা একটা গণতন্ত্র, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। গত ২ বছরে গণতন্ত্র নাই, মানুষের বাক স্বাধীনতা নাই, মানুষের বেঁচে থাকার অধিকার হরণ করে নিয়েছে, মানুষের কোনো বিচার ব্যবস্থা কাজ করছে না, আইনের শাসন নাই, যেখানে পুলিশদেরকে মারা হয়। শেখ হাসিনা সে সকল নিপীড়িত মানুষের কথা বলবেন। আর আমি বুঝতে পারছি না, আমি জানতে চাই বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ সরকার কেন বারবার এই জায়গাটাতে ভারতকে হস্তক্ষেপ করছেন? এটা তো ঠিক না। ভারতের নিজস্ব আইন আছে, নিজস্ব নিয়মাবলী আছে, ভারত জানে। আপনি আপনাদের কাজ করেন, আপনাদের কাজ হয়তো মানুষকে দেখান, মানুষের রক্ষণাবেক্ষণ করা, টোটাল ফেল। এখন বারবার নতুন সরকার, নতুন সরকার, নতুন সরকার গঠন করেছে এই বলে আর কতদিন? এগুলো করে তো হবে না কাজ। তো আমরা বাংলাদেশের মানুষ, আমি একদম জানি বাংলাদেশের মানুষ, আপনারা নিজেরাও জানেন বিপুল ভাই, আপনি খোঁজ খবর রাখেন, আপনি জানেন বাংলাদেশের ভিতরে থেকে বাংলাদেশের মানুষ কতটা ইগারলি, এটা শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না, বাংলাদেশের সাধারণ মানুষও চাইছে শেখ হাসিনার কথা শুনতে এবং শেখ হাসিনা, আওয়ামী লীগ যেন বাংলাদেশে আবার ফেরত আসে। এবং একটা স্লোগান একদম ভীষণভাবে মানুষের মুখে মুখে, শেখ হাসিনা সরকার বারবার দরকার, আমরা ভুল করেছি, আমরা চাই শেখ হাসিনা আসুক। এটা তরুণ প্রজন্ম বলছে, নারীরা বলছে, মানে স্কুল গোয়িং জেনজি আলফা তারা বলছে, সবাই চাইছে। এবং আমরা শুনতে চাই, বাংলাদেশের মানুষ আমরা শুনতে চাই শেখ হাসিনা কি বলবে ৫ তারিখে, এবং সেটা শোনার অধিকার আমার আছে। এটাই আমার আইন। এই রাষ্ট্র জনগণের, এই রাষ্ট্র কোনো মনস্টার ইউনুসেরও না বা অন্য কোনো ইয়ারও না। প্রত্যেকের জবাবদিহিতা আছে। জবাবদিহিতা কার কাছে? জনগণের কাছে। সেই জনগণ শুনতে চায়। একদম সঙ্গে থাকুন। আপনি বলছিলেন যে সবাই চায় শেখ হাসিনা, মানে আমরা আগেই ভালো ছিলাম, কিন্তু মির্জা ফখরুল তো সেটা মানতে নারাজ। তিনি আজ এক সাক্ষাৎকারে বলেছেন যে এক প্রশ্নের জবাব, এই প্রশ্নের জবাবে তিনি বলেন না এটা ঠিক না, এটা মানুষ এভাবে চাচ্ছে না। এই নিয়ে আপনার বক্তব্য শুনবো। মির্জা ফখরুলের বক্তব্য যদি আপনি দেখে থাকেন তাহলে আমি না হলে আমি লিঙ্ক পাঠাচ্ছি দাদার বক্তব্য শুনতে শুনতে। আপনি ওই ইন্টারভিউর একদম শেষের অংশে আছে। আমি এবার দাদার কাছে আসি। গৌতম দা, আমি একটু শুনি যে লোপা বলছেন শেখ হাসিনা কি বলতে পারেন, কি বলবেন, এটা আমি জানি, আমরা জানি, আমরা যারা বাংলাদেশের মানুষ আমরা জানি। এটা হচ্ছে আমাদের ধরেন আবেগের কথা কিংবা আমাদের মন থেকে এটা বলা। প্রকৃত অর্থে শেখ হাসিনা যখন ওইখানে কথা বলবেন, সকল আন্তর্জাতিক মিডিয়া থাকবে। আন্তর্জাতিক মিডিয়ার একটা হাব হচ্ছে দিল্লি, এবং আপনি বলছেন যে অনেকে রেজিস্ট্রেশন করে ফেল করতেছে কারণ জায়গা নাই। আসলে শেখ হাসিনা ওখানে কি বলবেন? আপনি তো দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে চর্চা করেন, দেশবাসীকে কি বলতে পারেন তিনি? না, প্রথম কথা হচ্ছে, আমি যেটা প্রথমে আগে বলি, এটা আগের বারই বলা উচিত ছিল, বলা হয়নি, সেটা হচ্ছে যে যে ভদ্রলোক দীনেশ ত্রিবেদীকে বললেন যে তিনি যেন এটা না বলেন, ওটা না করেন, এটা যেন না রাজনীতির কথা করেন। না বলেন। হ্যাঁ, তিনি তো কয়েকদিন আগে
ওই সার্জেই গৌড়ের সঙ্গে বৈঠকের পর হঠাৎ সাংবাদিকদের সামনে বলেন আওয়ামী লীগ ওটা ইররেলিভেন্ট, ওটা কোনো বিষয় না। তো যেটা বিষয় নয় সেটা নিয়ে চিন্তিত কেন? তিনি তো প্রকাশ্যে সাংবাদিকদের বলেছেন আওয়ামী লীগ এটা নিয়ে কেউ ভাবছে না, কিছু ইররেলিভেন্ট, অপ্রয়োজনীয়, তিনি বলেছেন সাংবাদিকদের সামনে না। বলেছেন। তা তিনি হঠাৎ আজকে দীনেশ তিওয়ারিকে ডেকে তার আসলে মনের ভেতরকার ভয় উদ্বেগ সেটা প্রকাশ করে ফেললেন। তার মানে শেখ হাসিনা রেলিভেন্ট, আওয়ামী লীগ রেলিভেন্ট। আজকের এই ঘটনা থেকে প্রমাণিত হলো যে বারেক রহমান সরকার স্বীকার করলেন যে তার শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষেত্রে রেলিভেন্ট। কারণ তিনি যদি কিছু করেন বা বলেন তাতে তার বাংলাদেশে তার ব্যাপক প্রতিক্রিয়া হতে পারে, এটা তিনি তার আজকে স্বীকার করেন। সেজন্য ধন্যবাদ জানাই তাকে, সেই ভদ্রলোককে, সেই মন্ত্রী উপদেষ্টাকে এই সত্য কথাটা বলার জন্য। অনেক সময় অনেকে তো সত্য কথা বলেন না, তিনি একটা সত্য কথা বলে ফেলেছেন যে রেলিভেন্ট। দ্বিতীয় কথা হচ্ছে শেখ হাসিনা তো বারবার ঘোষণা করেছেন যে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, ফিরতে চান, এবং কিভাবে ফিরবেন গোটা প্রোগ্রামটাই হচ্ছে কিন্তু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, হোমকামিং শেখ হাসিনা। ফলে তিনি কিভাবে দেশে ফিরতে চান, কিভাবে ফিরবেন, এবং হয়তো নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার অনুমান তিনি 5-6 ডিসেম্বরের সম্ভাবনার কথা ভাবছেন। কারণ 6 ডিসেম্বর ভারত বাংলাদেশ মৈত্রী দিবস, সেই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন। আর 16 ডিসেম্বরে তো পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছিল। ফলে 5 এবং 6 থেকে এই 10 দিনের মধ্যে কিছু ঘটনা ঘটলে কোনো একটা বাংলাদেশ বিরোধী শক্তিকে আবার হয়তো আত্মসমর্পণ করতে হতে পারে। সেটা দেখার অপেক্ষায় গোটা বাংলাদেশ, গোটা বিশ্ব আছে। তো সেটার জন্য শেখ হাসিনা নিশ্চয়ই তার একটা কোনো রোড ম্যাপ বলবেন এবং তিনি কি ভাবছেন। কারণ তিনি তো এখন বলেওছেন যে সর্বশেষ যে সাক্ষাৎকার তাতে তিনি বলেছেন যে আমার তো এক্সট্রাডিশন নিয়ে বাংলাদেশ এত মাথা ঘামাচ্ছে কেন, কারণ আমি তো নিজেই যাচ্ছি। আপনি এক্সট্রাডিশন তো কোনো প্রয়োজন নেই কিছু, আমি তো নিজেই নিজেকে এক্সট্রাডাইট করছি বাংলাদেশে। তো তারা চিঠি লিখেছি, ভারত জবাব দেবে বলে কোনো তো দরকার নেই তো কিছু, আমি তো নিজেই যাচ্ছি। দরকার হলে আমাকে তারা সেখান থেকে গ্রহণ করুক, করে যা যা করার করুক, যেটা গোটা দুনিয়া দেখবে, গোটা বিশ্ব দেখবে কি করছেন তারা। এখন এই যে ব্যাপারটা ঘোষণাটাতে, গোটা ঘোষণায় একটা প্রথম দিকে প্রচারিত হচ্ছিল করা যে না এটা সব নাটুকেপনা, এরকম কিছু নয়। তিনি নিজে জানেন তার প্রাণ সংশয় হতে পারে, সত্যি যদি পৌঁছান হতে পারে, তা সত্ত্বেও তিনি যাবেন। এবং প্রথম কথা হচ্ছে আমি নিজ যতটুকু শেখ হাসিনাকে চিনেছি বা বুঝেছি তাতে আমি বুঝি তিনি যেটা বলেন সেটা তিনি করবেন এবং তার থেকে তিনি সরবেন না, এবং তাকে কেউই সরাতে পারবে না। আর যদি বলেন ভারত সরকার কি করবে, ভারত সরকার তার যাওয়ার ব্যাপারে যা যা সাহায্য করা দরকার সেই সাহায্য করবে, সেটা ঘোষিত নীতি। এবং তার প্রাণ সংশয় যাতে প্রাণের উপর কোনো হামলা না হয়। অনেক তো শুনছিলাম আজকে কারা যেন একটা একটা ভিন্ন কায়দায় ওনাকে না আসানোর একটা প্রচার শুরু করেছেন, সেটা হচ্ছে কোন জঙ্গি গোষ্ঠী তৈরি হয়েছে, তারা নাকি ওর উপর আক্রমণ করতে পারে। শেখ হাসিনা বলছেন আমি তাতেও ভয় পাই না, থোড়াই কেয়ার করি, জঙ্গিদের হানা তো অনেকবার সহ্য করেছি, তাই নতুন আর একবার করবো, দেখবো যদি বাংলাদেশের মানুষ আর আল্লাহ যদি চান তাহলে আমি বেঁচে থাকবো। সুতরাং আগেও অনেক ব্যর্থ হয়েছে, এই তো আমি তো বিএনপি আমলে গ্রেনেড দ্বারা আক্রান্ত হয়েছি, তারপরেও তো বেঁচে গেছি, তাই না? দুর্ভাগ্য যে আমার বহু সহকর্মী মারা গিয়েছিলেন, সেটা তো ঘটনা, সেরকম ঘটনা ঘটলে ঘটতে পারে, দেখা যাবে, সেটা তো গেলে বুঝবো, সেটা তো যাওয়ার পর বোঝা যাবে। ফলে এইটা তিনি কিন্তু কালকে মানে 5 তারিখে বলতে চলেছেন আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে। ফলে সেখানে তো তার তো নাটক করার জন্য কোনো প্রয়োজন নেই, কিন্তু তার গোটা ব্যাপারটাই হচ্ছে, প্রকৃত সত্যটাই হচ্ছে নাটক। কারণ এটা তো ঘটনা, এরকম সাহসী নেত্রী পাওয়াই তো মুশকিল না আজকের দিনে। তিনি তো মুচলেকা দিয়ে আসেননি যে রাজনীতি কোনোদিন করবো না, তাই না? কোন নেতা বাংলাদেশ থেকে বিদেশে চলে যাওয়ার আগে মুচলেকা দিয়েছিল যে রাজনীতি আর জীবনে করবো না, কিন্তু সেই লন্ডনে বসে তো রাজনীতি করে গেছেন না, তাই না? মুচলেকা দেওয়ার পরেও শেখ হাসিনা বলছেন আমি তো কোনো মুচলেকা কাউকে দিই যে রাজনীতি করবো না। তো হঠাৎ আমি কেন রাজনীতি করবো না এই কথাটা বলবো কেন? কেউ যদি ভাবেন আমি যা করছি বলছি গোটাটা রাজনীতি, সেটা তার ব্যাখ্যা, তিনি ভাবছেন। আমি তো প্রকৃত অবস্থার কথা বলছি, আমি বাংলাদেশের মানুষকে তার পাশে, দুর্দশার পাশে দাঁড়াতে চাই, সেটাই বলতে চাইছি। এবং সেইখানে যাওয়ার জন্য আমি যাবতীয় প্রস্তুতি এবং ব্যবস্থা নিচ্ছি। সেটাকে কেউ যদি এখন ভাবেন দুস্থ নিপীড়িত মানুষের পাশে থাকাটা রাজনীতি,
তাহলে সেই রাজনীতি করতে আমি আগ্রহী এবং সেটা আমার জীবন থাকতে করে যাবো। সেটাই তার বক্তব্য। সুতরাং এটাকে আপনি রাজনীতি করা চলবে না। রাজনীতি বলতে কি বোঝেন? যে ভোটে দাঁড়িয়ে জেতা, তারপরে চুরি চামারি করা, তারপরে চাঁদাবাজি করা, এটাই রাজনীতি নাকি? এটা বোঝেন রাজনীতি? না, সেরকম কিছু শেখ হাসিনা করবেন। শেখ হাসিনা দুস্থ নিপীড়িত মানুষের পাশে থাকবেন। সেটাকে যদি কেউ বলেন যে এটা রাজনীতি, তো সেটা রাজনীতি, সেটা তার ব্যাখ্যা না। কিন্তু তিনি তো মানুষের পাশে যাওয়ার জন্য যাচ্ছেন। তিনি তো ক্ষমতা দিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাবেন এটার জন্য তো যাচ্ছেন না। সেটা তো বোঝা উচিত। বাংলাদেশের মানুষ, আমরাও যতটুকু জানি, ভারতীয় গোয়েন্দাদের সূত্রেও খবর হচ্ছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে। লাখ লাখ মানুষ সেদিন জমায়েত থাকে। সেদিন কি করবেন সেনাবাহিনী, যেমন ৪ঠা আগস্ট ২০২৪ ঘোষণা করেছিলেন, তারা নাকি জনতা দেখলে নাকি গুলি চালান না। অথচ কারা যে স্নাইপার রাইফেল চালালো সেটা কেউ জানে, তার তদন্ত ইউনুস বন্ধ করে দিল। স্নাইপার রাইফেল কে চালালো তার তদন্ত হবে না, ইনডেফিনিটি অর্ডিন্যান্স। ৪৪ জন পুলিশ সরকারি অফিসিয়ালি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল মহিলা জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। তার কোনো বিচার হবে না, তদন্ত হবে না। সেটা নাকি গণতন্ত্র, সেটা ফাঁসিবাদ না। এবং সেইটা তদন্ত হবে না বলে অর্ডিন্যান্স, তো সেটাও মেনে নিতে হবে। এইরকম একটা অবস্থা, শেখ হাসিনা তো এর প্রতিকারের জন্য যেতে চাইছেন। তার যারা যাতে ন্যায্য বিচার পান, সেই পুলিশ কর্মীদের যারা নিহত হয়েছিলেন, তারা যে আনসার বাহিনীর ছেলে মেয়েরা বুলেট খেয়েছে, স্নাইপার রাইফেলে পুলিশ তো আনসার বাহিনীকে মারেনি, আনসার বাহিনী তো পুলিশকে মারেনি, আর পুলিশ তো স্নাইপার রাইফেল ইউজই করে না, ইউজ তো করে আর্মি। সেই প্রাক্তন সেনাবাহিনীরা তো, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সংগঠন তো গর্বের সঙ্গে ঘোষণা করে যে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তারাই তো স্নাইপার চালাতে জানেন। সেই সত্যটা শেখ হাসিনা বলতে চান সবার সামনে। সেটা সত্য মিথ্যা তার একটা ন্যায্য বিচার হওয়া উচিত বলেই মনে করেন সবাই, আমরাও মনে করি। বলুন একদম। বিপুল ভাই। আমি আমি আরেকটা প্রশ্ন আপনাকে করি, তারপরে লোপার কাছে যাবো। আরেকটা প্রশ্ন করি যে এই যে শেখ হাসিনা বক্তব্য রাখবেন, আপনি অলরেডি বলে ফেলেছেন, দেশের মানুষের দুর্দশার কথাই তিনি বলবেন, দেশের মানুষের কষ্টের কথা তিনি বলবেন। যে গত ২ বছর ধরে তিনি শুনছেন, তিনি প্রতিদিন টেলিগ্রামে কথা বলেন মাঠ পর্যায়ে তৃণমূলের মানুষের সাথে, শুধু যে তার দলের কর্মী তেমন না, যারা মারা গিয়েছেন তাদের স্বজনদের সঙ্গে, এবং সেই দুর্দশার কথাই নিশ্চয়ই তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে বলবেন প্রথমবারের মতো। আপনি বলছিলেন তার ফেরার আয়োজনটা হচ্ছে, সেই আয়োজনটা কিরকম? না, সেটা তো আমি কি করে বলবো? সেটা তো শেখ হাসিনা ঘোষণা করবেন। সেটার জন্য ৫ই আগস্ট অপেক্ষা করতে হবে সবাইকে। তাহলে শেখ হাসিনা ৫ তারিখে ঘোষণা দিবেন এটা? আমি তো জানলে আমি তো আজকে লিখে দিতাম। আমি তো একসময় বলেছি, যেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে বাংলাদেশে। আমি একসময় ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা যদি কোনোদিন ফেরার সুযোগ আসে কিভাবে ফিরতে চান? তিনি বলেছেন, আমি বেনাপোল মেট্রোপোল হয়ে খুলনা আমার পদ্মা সেতু দিয়ে আমি ফিরতে চাই, পথে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সেখানে যেতে চাই, তারপরে আমি আমার তৈরি করা মেট্রো রেল সেটা চেপে আমি মানে একদম মানে মধ্য ঢাকায় পৌঁছতে চাই। ফলে এটা তার একটা স্বপ্ন। এইটাই যে ফিরবেন আমি জানি না এটা কিন্তু সম্ভব কিনা, কিন্তু এটা তার স্বপ্ন। আর যে তার তৈরি করা সমস্ত দরকার হলে তিনি আবার সেই মানে কি বলে ওই যে কর্ণফুলী নদীর নিচে টানেল দিয়ে তিনি যেতে চান, নানাবিধ ওনার স্বপ্ন আছে। তো সেগুলো উনি সেভাবেই তিনি ফিরবেন কিনা আমি এটা বলতে পারবো না। এটা তো উনি ৫ তারিখে বলেছেন এবং ৫ তারিখে জানাবেন। যদিও তো অনেক প্রশ্ন আছে যে আচ্ছা কিভাবে, কেউ কেউ তো প্রশ্ন করে পাসপোর্ট কি, অমুক কি তমুক কি, সেগুলো কোত্থেকে আসবে, ট্রাভেল ডকুমেন্ট। ভারত সরকার তো ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তাহলে সেই ট্রাভেল ডকুমেন্টটা তারেক রহমান সরকারকে অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? ট্রাভেল ডকুমেন্ট, এখন তারেক রহমান সরকার যদি তখন বলে যে ভারত সরকারের দেওয়া ট্রাভেল ডকুমেন্ট আমরা মানবো না, তাহলে কি করবেন? শেখ হাসিনাকে বেনাপোলে অবস্থান ধর্মঘট করতে হবে। আর কি হবে? সঙ্গে থাকবে আন্তর্জাতিক মিডিয়া, সেখান থেকে তারা দেখাবে, তারা এখান থেকে লাইভ টেলিকাস্ট করবে। আর যদি আমি সঙ্গে থাকি আমিও বলবো আপনাদের চ্যানেলে। এই বলতে তার মানে শেখ হাসিনা আগামী ৫ তারিখে মানে পরশুদিন তিনি তার দেশে ফেরার রোডম্যাপটা বলতে পারেন, এটাই তো নাকি? হ্যাঁ নিশ্চয়ই, সেটা বলেছে। প্রোগ্রামটার নামই তো হোম কামিং। হোম কামিং। ওকে, হোম কামিং রোডম্যাপটা বলবেন।